আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। পরপর কয়েকদিন আগুন লাগার ঘটনা নাশকতা কিনা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে সংশয় দেখার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে সেই সংশয়ের জায়গা স্পষ্ট না করে উপদেষ্টা বলেন, নির্বাচনটা ভালোভাবে করার জন্য যেসব জায়গা দেখভাল করা দরকার সেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সংকট নেই বলেও জানান তিনি। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আগুনের ব্যাপারে তো কমিটি করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণ হয়েছে। অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য দেখে অনেকে হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনৈক্যের রাজনীতি নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ করতে চায় বিএনপি। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লক্ষ্মী পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করে বিএনপি। এ সময় সনাতন ধর্মাবলম্বী 50 জন বিএনপিতে যোগদান করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে চলমান রাজনীতির নানা প্রসঙ্গ টেনে বলেন, কিছু মানুষ চেষ্টা করছে মহান মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানের ঐক্যে ভাঙন ধরাতে, কিন্তু বিএনপি প্রতিহিংসা চায় না। বৃহত্তর ঐক্য গড়ে তুলে এই যে ভ্রান্ত ধারণা, বিশেষ করে বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া, তারা বাংলাদেশে ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করেছে। আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই। এই যে ধারণা, এই ধারণাকে আমরা পাল্টে দিতে চাই। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আপনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোনো রকম বিপদের মধ্যে ফেলেছেন। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশে ক্রান্তিকাল চলছে, তাই চারিদিকে অনৈক্যের সুর। যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনৈক্যে চলে যাচ্ছেন। আমরা চারদিকে দেখছি যে একটা অনৈক্যের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে, দেশ ছেড়ে, আর শুধুমাত্র সম্পদ তৈরি করা নেই ব্যক্তিগত স্বার্থে। তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু করতে পারে না। রাজনীতিবিদরা দেশের পথ যেমন তৈরি করেন, তেমনি পথ নষ্টও করেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করল জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পরও দাবি আদায়ে মাঠে নামতে হবে, এটা জনগণ আশা করেনি। বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি জানান, জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই একই দিনে গণভোট ও নির্বাচন আয়োজনের কথা বলা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়ে প্রশাসনের দলীয়করণ বিষয়ে সরকারকে সতর্ক করেন রফিকুল ইসলাম খান। বলেন, প্রশাসন নিরপেক্ষ না থাকলে রাজপথে নামতে বাধ্য হবে জনগণ। শাসন এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলেই জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা নীরব ভোট বিপ্লব করবে ইনশাআল্লাহ। ঢালিউডের খ্যাতিমান চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। সোমবার এই হত্যা মামলার চূড়ান্ত শুনানিতে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই নির্দেশ দেন। সেই সঙ্গে বাদী পক্ষের রিভিশন মঞ্জুর করেন। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে মারা যান চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুকে
আত্মহত্যা বলে দাবি করেছিলেন তার সাবেক স্ত্রী সামিরা হক। মূল বেতনের 20% আবাসন ভাতা সহ 3 দফা দাবি না মানলে মাথায় কালো কাপড় বেঁধে আগামীকাল অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি না মানলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের 1 দফা আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতারা। নূর হোসেনের রিপোর্ট। টানা 9 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। আমরণ অনশন শুরু করেছেন শতাধিক শিক্ষক। এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে 20% আবাসন ভাতা, 1,500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে অনড় অবস্থানে আন্দোলনকারীরা। অনতিবিলম্বে আমাদের এই শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবেন এবং শিক্ষক সমাজকে তাদের প্রতিষ্ঠানে ফিরে গিয়ে তাদের কর্তব্যে ফিরে যাওয়ার সুযোগ করে দিবেন। আমাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। শিক্ষকদের এসব দাবিকে যৌক্তিক উল্লেখ করে এর প্রতি সংহতি জানিয়েছে বিএনপি। শিক্ষকদেরকে আন্দোলন করতে হয়, আবেদন করতে হয়, সেই কেনর উত্তরটা দিতে যেয়ে আমি আপনাদেরকে বলছি, আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয়, সেই জন্য ওই যে পূর্ণ জাতীয়করণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ মর্যাদার জায়গায় আপনাদেরকে আসীন করতে হবে। এদিকে দাবি আদায়ে মঙ্গলবার শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোট। লক্ষ জনতার সমাবেশ থেকে প্রয়োজনে উপদেষ্টা পরিবর্তন হবে, সচিব পরিবর্তন হবে, বাজেট পরিবর্তন হবে। শিক্ষক কর্মচারীরা তাদের দাবি থেকে এক চুলও নড়বে না। 3 দফা দাবি না মানলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের 1 দফা দাবিতে আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষক নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় যে কোনো পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিবিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। কোনো গোপনীয়তা না রেখে ডাটা সবার জন্য উন্মুক্ত রাখারও তাগিদ দেন তিনি। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিলুর রহমান বলেন, মানসম্মত ডাটা প্রণয়নের ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব ও মানব সম্পদ উন্নয়ন প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। প্রমাণ নির্ভর পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নে পরিসংখ্যানের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এবারের দিবসের প্রতিপাদ্য সবার জন্য মানসম্মত পরিসংখ্যান। চিকিৎসা সেবা আরও সুলভ এবং কার্যকরী করতে প্রমাণভিত্তিক হেলথ সার্ভিসের প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড এভিডেন্স বেসড হেলথ কেয়ার ডে উদযাপন অনুষ্ঠানে এই আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সায়েদুর রহমান বলেন, চিকিৎসা সেবার উন্নয়নে কার্যকরী গবেষণার কোনো বিকল্প নেই। সঠিক তথ্য ও গবেষণার আলোকে চিকিৎসা নিশ্চিত করা গেলে অপ্রয়োজনীয় ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট। প্রায় 1.5 বছর পর ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি, প্রস্তুতিতেও তাই বেশ কৌশলী মিরাজরা। শেরেবাংলার স্পিন স্বর্গে ক্যারিবীয় স্পিনারদের সামলানোর চ্যালেঞ্জ তো আছেই। স্পিন কোচ মুস্তাক জানিয়ে দিলেন, উইকেট বাড়তি সহায়তা করলেও বোলিং ভালো করা জরুরি। এদিকে ক্যারিবীয় স্পিনার ক্যারি পিয়েরি এই উইকেটেই লড়াই করার আভাস দিয়ে রাখলেন। কাল দুপুর 1:30টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে। নিলয় মজুমদারের রিপোর্ট। শেরেবাংলায় এদিন বেশ ব্যস্ত মিরাজরা। অন্যদিনের মতো গা গরম ও ফিল্ডিং অনুশীলন শেষে ইনডোরে অনুশীলন করার কথা থাকলেও সেন্টার উইকেটের পাশে ব্যাটিং করলেন অঙ্কন ও সৌম্যরা। সাধারণত ব্যাট যে আকারের হয়ে থাকে তার থেকেও ছোট আকারের ব্যাট নিয়ে দীর্ঘক্ষণ অনুশীলনে নাসুম ও রিশাদদের সামলানেন ব্যাটাররা। এই অনুশীলনের আগে লম্বা সময় টিম মিটিংও সেরে নিয়েছেন হেড কোচ ফিল সিমন্স, সহকারী কোচ সালাউদ্দিন ও দলের সব ব্যাটার। প্রস্তুতিতে এই ভিন্নতার ব্যাখ্যাও দিয়েছেন মুশতাক আহমেদ। ছোট ব্যাট দিয়ে অনুশীলন করলে ম্যাচে স্পিন খেলতে সুবিধা হয়, পায়ের কাজটাও সহজে করতে পারে তারা, মাথাও বলের কাছেই থাকে। শুধু তাই নয়, মাঝের ওভারেও সিঙ্গেল ডাবল খেলা জরুরি, তাই এই ধরনের অনুশীলন করেছি আমরা। এছাড়াও উইকেট যতই স্পিন সহায়ক হোক, বোলিং ভালো করতে হবে।
এই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায়। প্রথম ম্যাচে রান তাড়ায় শুরুটা ভালো পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপরই রিশাদের বোলিংয়ে খেই হারায় ক্যারিবীয়রা। উইকেটের বাস্তবতা মেনে নিয়ে ইতিবাচক ব্যাটিংয়ে সমাধান খুঁজছেন পিয়েরি। আগের ম্যাচে শুরুটা ভালো পেয়েছিলাম, ইতিবাচক ব্যাটিং করেই তা সম্ভব হয়েছিল। আমরা জানি উইকেট কেমন আচরণ করবে, তাই মানিয়ে নিতেই হবে, এছাড়া আর উপায় নেই। সব শেষ 2024 সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে মিরপুরের সিরিজ জয়ের স্মৃতি অবশ্য 3 বছর আগের। নীলম মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তুতি ক্যাম্পে ভুটানিজ লিগে খেলা 9 জন সিনিয়র খেলোয়াড় না থাকলেও তারা দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফইদা খন্দকার। 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাল থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। জয় বা পরাজয় নয়, পারফরমেন্সের উন্নতিই লক্ষ্য। এশিয়ান কাপের জন্য ভালোভাবে প্রস্তুতির জন্যই এই সফর। বাছাইয়ে দলে 2 পরিবর্তন এনেছে কোচ। বাদ পড়েছেন নীলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ প্রীতি। ডাক পেয়েছেন রুমা আক্তার ও সিনহা জাহান শিখা। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে 21 দিনের ক্যাম্প করে বাংলাদেশ, যদিও সেই ক্যাম্পে ছিলেন না ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দা সহ 9 ফুটবলার। ভুটানের লিগে ব্যস্ত ছিলেন তারা। ক্যাম্পে না থাকলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় তারা মানিয়ে নিতে পারবে বলে বিশ্বাস অধিনায়কের। ব্যাংককে ম্যাচ 2টি হবে 24 অক্টোবর ও 27 অক্টোবর। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।